আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলিক। দর্শক, আপনারা জানেন যে লেনদেনের সমাপ্তি হয়েছে ১টা ৪০ মিনিটে এবং আমরা সেই অনুযায়ী বলতেই পারি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে। এবং কিন্তু দিন শেষে যেটা ছিল, সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হলেও দিন শেষে দেখা যাচ্ছে টার্নওভার বেশ ভালো ছিল। গত কার্যদিবসের তুলনায়ও বেশ ভালো একটা লেনদেনের গতি নিয়ে লেনদেন শেষ করেছে। এবং আজকে যদি আমি একটু সেক্টরাইজ লেনদেনের চিত্রটা একটু উল্লেখ করি, যে ব্যাংকিং সেক্টর, কর্পোরেট বন্ড সেক্টর, ফুড সেক্টর, আইটি সেক্টর, সার্ভিস সেক্টর এবং টেনারি সেক্টর, এই সেক্টরগুলোতে পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হচ্ছে এবং বাকি সবগুলো সেক্টর নেগেটিভ ছিল। অর্থাৎ 14টি সেক্টর আমরা দেখেছি যে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং যে সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে তার মধ্যে রয়েছে আজকেও ব্যাংকিং সেক্টর রয়েছে। এই সেক্টরটিতে মোট লেনদেনের 26.17% লেনদেন হয়েছে এবং টাকার অঙ্কে যদি উল্লেখ করি 208,52,00,000 টাকার মতো লেনদেন করেছে ব্যাংকিং সেক্টর। সেখানে দ্বিতীয় অবস্থানে থাকা ফার্মাসিউটিক্যাল সেক্টরের লেনদেন হয়েছে মাত্র 93,54,00,000 টাকা এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অবস্থানে থাকা ব্যাংকিং সেক্টরের থেকে অনেক কম লেনদেন হয়েছে এই সেক্টরটিতে। এবং যা মোট লেনদেনের 11.74%। টেক্সটাইল সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, 9.30% লেনদেন হয়েছে মোট লেনদেনের এবং টাকার অঙ্কে 74 কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে। তো আমরা সূচকের অবস্থান একটু দেখে নিব। 10 পয়েন্টের মতো কমেছে ডিএসসির প্রধান সূচক। লেনদেনের সমাপ্তি হয়েছে 5,542 পয়েন্টে এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারানোর সংখ্যাটাই বেশি ছিল আজকে। যেমনটা বলছিলাম, দর হারিয়েছে 215টি প্রতিষ্ঠানের এবং 126টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। সেখানে অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে 56টি। এবং টার্নওভার যদি একটু আমি আরও একবার উল্লেখ করি যে গত কার্যদিবসের চেয়ে কিন্তু বেশ ভালো একটা টার্নওভারের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। 824 কোটি টাকা লেনদেন হয়েছে দিন শেষে দেখা যাচ্ছে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ জাকির হোসেন এফসি এর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। বাজার নিয়ে কি বলবেন আজকে? আমরা টার্নওভার বেশ ভালো দেখতে পাচ্ছি, যদিও সূচক নেগেটিভ ছিল। এই বাজারটাকে আমরা সাধারণত মিশ্র বাজার বলে থাকি। বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা, নিম্নমুখী প্রবণতা, টার্নওভার কম, টার্নওভার বেশি, এগুলো দিয়ে তো আমরা বাজার অ্যানালাইসিস করি। সো এরকম বাজারকে আমরা মিশ্র বাজার বলি, যে বাজারে সূচকের ঠিক ঊর্ধ্বগতি নাই কিন্তু লেনদেনটা বেশ ভালো। এরকম বাজার, এটা ইতিবাচক বাজার, ইতিবাচক ধারায় ফিরতেছে যে বাজারটা, সেটাই বলা যায় বাজারের ওভারঅল বিষয়ে। আপনি খেয়াল করবেন যে এই রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পরে নতুন সরকার ক্ষমতায় এসে বাজারের এই ইতিবাচক ধারাতে ফিরেছে। এই ইতিবাচক ধারায় ফেরার অনেকগুলো কারণ আছে। নতুন যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন যে মন্ত্রী, তিনি বাজার নিয়ে বেশ ইতিবাচক কথা বলেছেন। তার এই কথাটাইতেই মার্কেটে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। বিনিয়োগকারীরা আশান্বিত হয়ে মার্কেটে আস্থা রেখে শেয়ার ক্রয় করছেন। তো শেয়ার সূচকে পড়ে গেলেও, অর্থাৎ শেয়ারের দাম পড়ে গেলেও, যেটাকে আমরা কারেকশন বলতে পারি, লেনদেনটা অনেক ভালো আছে। সেটাই বাজারকে আমাদের আশার জায়গায় এখনো রেখেছে আর কি। আমরা আশান্বিত হচ্ছি। জি, তাহলে আমরা যেটা বলছিলেন যে আপনি এটা আসলে কারেকশনই হতে পারে। তো নতুন সরকার আসার পরে যে বাজারের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, প্রথম জাস্ট নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবসে আমরা লেনদেনের গতিটা বেশ ভালোই ছিল এবং টার্নওভারও বেশ ভালো ছিল এবং বেশ কিছুদিন ধরে ব্যাংকিং সেক্টরে বেশ ভালো একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং এই সেক্টরের উপরে ভর করেই কিন্তু পুঁজিবাজারে লেনদেনের গতিও বেড়েছে। তো এটাকে কিভাবে দেখছেন? যথার্থ বলেছেন। আমাদের ব্যাংকিং সেক্টরের দিকে আমাদের পুঁজিবাজারে সবসময় গত কয়েক বছর ধরে বিশেষ করে আমরা আগ্রহ কম দেখেছি। আগ্রহ কম দেখার অন্যতম কারণ ছিল যে ব্যাংকিং সেক্টরের শেয়ারের যে হিউজ ভলিউম, এই ভলিউম নিয়ে এখানে কারসাজি করার সুযোগটা কম। যেসব শেয়ার নিয়ে কারসাজি করার সুযোগ ছিল, ওইসব শেয়ারগুলোতে ট্রানজাকশন অতীতে আমরা দেখেছি অনেক বেশি হয়েছে, সেইগুলো নিয়ে কারসাজি হয়েছে, কেনাবেচা হয়েছে। কিন্তু ব্যাংকিং সেক্টরে ভালো মৌলভিত্তি আলা শেয়ার গুলোর প্রতি মানুষের আগ্রহ কম ছিল। আবার ব্যাংক নিয়ে নানা কথাবার্তাও মার্কেটে ছিল, ব্যাংকের কিছু কারেকশন হয়ে এসছে, ব্যাংকিং সেক্টর নিয়ে মানুষ এখন আশাবাদী হচ্ছে। তো ব্যাংকের শেয়ারের যে দাম এখন পড়ে আছে, সেটা আমাদের অনেকের ভাষায় আমরা বলি একদম তলানিতে, অর্থাৎ ফেস ভ্যালুর নিচে অনেক ব্যাংকের শেয়ার আছে যে ব্যাংকগুলো ভালো, আবার ফেস ভ্যালুর সামান্য উপরে আছে যারা খুব ভালো ডিভিডেন্ড দেয়। তাদের ডিভিডেন্ডের সাথে যদি আপনি পি রেশিওর সাথে তুলনা করেন, তাহলে তাদের শেয়ার প্রাইসটা মার্কেটে রিয়েলি অনেক কম। এই সময়টাতে যারা নতুন বিনিয়োগকারী আসছেন মার্কেটে, বা যারা একটু দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তা ডিভিডেন্ড পাবেন এমন আশায় যারা বিনিয়োগ করতে চান, সে টাকা লস হবে না এমন আশায় যারা বিনিয়োগ করতে চান, তাদের জন্য ব্যাংকিং সেক্টর অন্যতম একটা ভালো সেক্টর।
সো এই ব্যাংকিং সেক্টরে শেয়ারের দাম কিছুটা বাড়া, ব্যাংকিং সেক্টরে ট্রানজেকশন ভালো হওয়া, এই উভয় জিনিসটাতে আমাদেরকে খুব আশান্বিত করছে যে আমরা মার্কেটে নতুন নতুন বিনিয়োগকারী পাচ্ছি যারা দেখে শুনে বুঝে বিনিয়োগ করছেন। জি, আরেকটা বিষয় জানতে চাইবো যে আসলে নতুন সরকারের এই পুঁজিবাজার নিয়ে আসলে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারে তারা? জি, নতুন সরকার আসলে চ্যালেঞ্জ তো আছে, কারণ পুরাতন সরকার বিশেষ করে আমাদের রাজনৈতিক সরকার একটা চলে যে মাঝখানে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা নানা রূপমুখী সংস্কারের বিষয় সামনে নিয়ে পুঁজিবাজারকেও সামনে এনেছিল। আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে একটা পরিবর্তন এসেছিল সেখানে নেতৃত্বে, তারপর সেখানে কিছুটা আন্দোলন মার্কেটে নিয়ে ঠিক কোনো ভালো কথা সরকারের তরফ থেকে ওই রকম ভাবে আমরা দেখিনি। আমাদের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন উনি কিছু পদক্ষেপের কথা বলেছিলেন কিন্তু সেগুলো বাস্তবায়ন দেখিনি। আসলে হয়নি। নতুন সরকারের জন্য জি, নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ হলো যে মার্কেটের জন্য ভালো হয় এমন বিষয়গুলো মাথায় রেখে ওইসব সংস্কারগুলো কমপ্লিট করা, এবং যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন আমাদের প্রাক্তন উপদেষ্টা প্রধান উপদেষ্টা সেই সব পদক্ষেপগুলো যেন মার্কেটের ভালো স্বার্থে আমাদের নতুন সরকার গ্রহণ করতে পারে, এবং এগুলোর বাস্তবায়ন করাই নতুন সরকারের জন্য প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো আপনি জানেন যে আমাদের পুঁজিবাজার যে কোনো প্রতিষ্ঠানের জন্য তার মূলধন কারেকশনের অন্যতম জায়গা, কিন্তু বাংলাদেশে সবাই পুঁজিবাজার থেকে মূলধন না নিয়ে ব্যাংকিং সেক্টরে ব্যাংক থেকে লোন নিয়ে মূলধন নেওয়ার ব্যাপারে তারা বেশি সক্রিয় থাকে। সো এই যে আমাদের যারা বড় বড় গ্রুপ আছে যারা ব্যাংকমুখী, তারা ব্যাংকমুখী না হয়ে তারা পুঁজিবাজার মুখী হবে, একটা পুঁজিবাজার বান্ধব একটা পরিস্থিতি তৈরি করে দিবেন সরকার, সেটাই আমি আশা করি, এবং সরকারের জন্য সেটাও আরেকটা বড় চ্যালেঞ্জ। আপনি আসলে পদক্ষেপের কথা বলছিলেন, আমি যদি একটু দুই একটি পদক্ষেপের কথা শুনতে চাই, আসলে কি ধরনের পদক্ষেপ নিলে এই বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে এবং সাধারণ বিনিয়োগকারীরা যারা আসলে এই বাজার থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন তারাও বাজারমুখী হবেন? যথার্থ বলেছেন, বিনিয়োগকারীরা আসলে দেখবেন যে গত 10 বছর যারা পুঁজিবাজারে আছে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তাদের পুঁজি, অনেকের পুঁজি নেয়, অনেকে মার্কেট থেকে নিশ্চয়ই বের হয়ে গেছেন, আবার অনেকে মার্কেটে আছেন এখন টিকে আছেন, তাদেরকে সাধুবাদ জানাই। সো তাদের জন্য বা ওভারঅল পুঁজিবাজারের জন্য সরকারের যে পদক্ষেপ, যে পুঁজিবাজারে আমাদের যে নীতি নির্ধারণ গুলো করে, নীতি নির্ধারণ কমিটি যারা আছে নীতি করে, তারা নীতি খুব দ্রুত পরিবর্তন করে। দ্রুত পরিবর্তনশীল নীতি পুঁজিবাজারের জন্য অন্যতম ক্ষতিকারক জিনিস। তো তারা দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করবে এবং সেই নীতিগুলো স্থায়ী হবে, সেগুলো রাতারাতি পরিবর্তন নয় এটা দেখবে, এবং পুঁজিবাজারে যারা বিনিয়োগ করবে, এখানে যারা টাকা লগ্নি করে তাদের আসল টাকা সাথে কিছু লাভ তারা ফেরত পাইতে চাইবে। সো এমন একটা নিশ্চয়তা মার্কেটে থাকতে হবে সবসময় যে তারা এখানে বিনিয়োগ করলে দেখে শুনে বুঝে বিনিয়োগ করলেও সরকারের নানামুখী পদক্ষেপ বা অন্যান্য বিষয়গুলোতে কখনো তারা ক্ষতিগ্রস্ত হবে না। এবং মার্কেটে যদি একটা সুশাসন থাকে তাহলে প্রতিষ্ঠানগুলো তাদের ভালোভাবে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করে মুনাফা করে, সেই মুনাফা থেকে আমাদের যারা বিনিয়োগকারী আছেন তারা সেখান থেকে লভ্যাংশ পাবেন। এই লভ্যাংশ পাওয়া এবং মার্কেট থেকে তারা যদি কিছুটা ক্যাপিটাল গেইন পান, সেটা সবকিছু মিলে তাদের জন্য ইতিবাচক বিষয় হবে। সো যারা পুঁজিবাজার বিনিয়োগ করবেন তারা পুঁজিবাজার থেকে ক্ষতিগ্রস্ত হবেন না, পুঁজিবাজারের এমন নীতি সরকার গ্রহণ করবেন, এটাই প্রত্যাশা, এবং এই জায়গাটা নিশ্চিত করতে পারলেই পুঁজিবাজারের জন্য ভালো হবে। এবং অন্তর্বর্তী সরকারের আমলে আপনি যেটা বলছিলেন যে বেশ কিছু উদ্যোগও নেওয়া হয়েছিল সংস্কারমূলক, তার মধ্যে একটি আইপিওর জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবিকভাবে সেটার আসলে কোনো কার্যকারিতা আমরা দেখিনি। সেটা আসলে রয়েই গেছে, যেটা আসলে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের একটা চাওয়া ছিল। এই যে বিশেষ করে হচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো পুঁজিবাজারে আনা এবং সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার জন্য একটা বড় ধরনের একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল, এই জায়গাটাতে আসলে এই সরকারের কি করা উচিত? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সরকারি শেয়ার মার্কেটে আনা এবং বড় বড় কোম্পানিগুলো, বহুজাতিক কোম্পানিগুলো মার্কেটে নিয়ে আসা, অর্থাৎ তাদের মূলধন তারা মার্কেট থেকে নিবে, এমন বিষয়ে নানা রকম পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। এটা বাস্তবায়ন হওয়ার জন্য সরকারের যারা নীতি নির্ধারক আছে তাদেরকে উদ্যোগী হতে হবে, এবং যারা মার্কেটে আসবে, মার্কেটে আসার জন্য অনেকগুলো হার্ডেল আছে, এই হার্ডেলগুলো সহজ করতে হবে। যারা তারা পুঁজিবাজারে আসলে তাদের যেসব পদক্ষেপগুলো মেনে আসতে হয় সেগুলোর ভিতরে নানা রকম জটিলতা আছে, জটিলতাগুলো সহজ করতে হবে। কিন্তু সেখানেও কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছিল যে তাদের ডিরেক্ট লিস্টিং এর ব্যাপারে, সেই কথাও কিন্তু চলছিল, তারপরেও কিন্তু আমরা এক্সিকিউশন দেখিনি। সেটাও কিন্তু ডিরেক্ট লিস্টিং বা অন্যান্য যেসব পদক্ষেপ বলেন, অতীতে এইসব পদক্ষেপ নিয়ে নানামুখী কারসাজি হয়েছে। এই কারসাজিতে যারা ভালো ভালো কোম্পানি, বহুজাতিক কোম্পানিগুলো, তারা কখনো কারসাজিতে জড়িত হতে চায় না। যারা কারসাজিতে জড়িত হতে চায়, অতীতে এরকম অনেক কোম্পানি মার্কেটে এসেছে, তারা কারসাজি করতে এসেছে, কিন্তু বহুজাতিক কোম্পানি বা ভালো কোম্পানি কারসাজি চায় না। সো এমন একটা ব্যবস্থা দরকার যারা পুঁজিবাজারে এসে তারা তাদের শেয়ারের যোগ্য দামটা পাবে,
যোগ্য মূলধনটা তারা সংগ্রহ করতে পারবে এবং বিনিয়োগকারী যারা বিনিয়োগ করবে তারাও এই বিনিয়োগটা করে তাদের বিনিয়োগটা সুনিশ্চিত হবে, বিনিয়োগটা থেকে তারা বেনিফিট পাবে অর্থাৎ লভ্যাংশ পাবে, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। তো সেই সব বিষয়গুলোতে সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং তাদেরকে সেই সকল সুযোগ সুবিধা দিতে হবে যে সকল সুবিধা পেলে তারা পুঁজিবাজারে আসতে আগ্রহী হয়। জি, আমরা আশা করছি আসলে নতুন সরকার এই জায়গাগুলোতে হচ্ছে একটু সহজ হবেন এবং তারা সেই পদক্ষেপগুলোই নেবেন যেটা পুঁজিবাজারের জন্য সুফল বয়ে আনে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ জাকির হোসেন FCA। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। সঙ্গেই থাকুন।